আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অণু ও পরমাণু। এই বিষয়টি নিয়ে আলোচনার শুরুতে আমি বলেছি যে এই বিষয়টি সম্বন্ধে প্রত্যেকটা শিক্ষার্থীদের মাঝে কিছু ঘাবলা রয়েছে। সবগুলো ক্লিয়ার করে আজকের এই ভিডিওটি, এবং এই ভিডিওটি করার মাধ্যমে অণু ও পরমাণু থেকে যতগুলো সমস্যা আছে সব সমস্যা ইনশাআল্লাহ তোমরা সমাধান করতে পারবে। আমরা শুরু করতেছি। এখানে এই ক্লাস শেষে কিছু কুইজ থাকবে। সেই কুইজগুলো করার মাধ্যমে তোমরা নিশ্চিত হতে পারবে যে অণু এবং পরমাণু বিষয়টি তোমরা ক্লিয়ার হয়েছো। প্রথমেই আমরা অণু ও পরমাণু বিষয়টা জানার ক্ষেত্রে যেসব বিষয় বেসিক থেকে শুরু করব, অর্থাৎ অবশ্যই যে বিষয় জানতেই হবে, এছাড়াও এর সঙ্গে সঙ্গে আরও কি কি বিষয় জানলে ভালো হবে সেই সব বিষয় নিয়ে মিলিয়ে একটা বড় ভিডিও হবে। যদিও অণু ও পরমাণু যে বিষয়টা আছে এই বিষয়টা অত্যন্ত ক্ষুদ্র একটা বিষয়, 5-6 মিনিট ক্লাস নিলে এটা সাধারণত হয়ে যায়। বাট কথা হচ্ছে আমরা যেহেতু বিস্তারিতভাবে জানবো, বিভিন্ন বিষয় অ্যাড করে আমরা শেখার চেষ্টা করব। ওকে, আমরা শুরু করতেছি। তোমাদের জন্য যেহেতু আমি লিখে রেখেছি তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এইখান থেকে দেখো অণু ও পরমাণু বিষয়টা যা আছে, বা পরমাণু ও অণু, যদিও এখানে লিখেছি অণু ও পরমাণু, বাট আমাদেরকে আগে পরমাণু জানতে হবে, দেন অণু জানতে হবে। প্রথমে আমরা পরমাণু জানবো আর অণু দ্বিতীয়ত জানবো। অণুর ক্ষেত্রে আমাদের মৌলের অণু এবং যৌগের অণু জানতে হবে। দেখো অণুর ক্ষেত্রে আবার কিন্তু এই শ্রেণী বিভাগটা আছে, অনেকেই কিন্তু এই দুইটাকে আবার কেউ পড়ে না, এমনিতেই অণু পড়ে। এই অণু আবার কিন্তু দুই প্রকার, একটা মৌলের অণু, একটা যৌগের অণু। সে বিষয়টিও জানার চেষ্টা করব। এরপরে এখন আমরা যদি প্রথমতই পরমাণু নিয়ে আলোচনা করি, আর হচ্ছে এখানে যে অণু আছে, এই অণু থেকে আমাদের যে পরমাণু গণনা, অর্থাৎ একটা অণুতে কয়টি পরমাণু আছে সে বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করব। লক্ষ্য করো, পরমাণুর এখানে যে সংজ্ঞাটা দেয়া হয়েছে, যে বলা হয়েছে, এর আগের যারা ক্লাস করেছো তোমরা হয়তো বুঝতে পারবে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। কি বলেছে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। যাদের মৌলিক পদার্থ বিষয়ে জানা আছে তারা কিন্তু এটা পারবে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ যেটাকে আর ক্ষুদ্র করা যায় না, সেই পর্যায়ের একটা কণাকে আমরা বলি পরমাণু। ওকে, দেখো যেমন এইখানে আছে অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম ইত্যাদির ক্ষুদ্রতম কণা। অক্সিজেন কি? অক্সিজেন একটা মৌলিক পদার্থ। তোমরা জানো প্রকৃতিতে 118টি মৌলিক পদার্থ আছে। সেই মৌলিক পদার্থগুলো হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম। আরও 118টি আছে। এগুলোকে যদি আমরা ভাঙার পর এগুলো থেকে আমরা যে ক্ষুদ্রতম কণাটা পাবো সেইটা হচ্ছে এগুলোর পরমাণু। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, সাপোজ আমার কাছে সোডিয়ামের একটা টুকরা আছে। সোডিয়ামের টুকরাকে আমি ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে যাব, তোমাদেরকে যদি আমি একটু দেখাই। সাপোজ এইখানে আমাদের একটা যদি সোডিয়ামের আমরা দণ্ড বা একটা কিছু নেই, এটা হচ্ছে আমাদের একটা সোডিয়ামের দণ্ড বা একটা সোডিয়ামের একটা বস্তু। আমরা কি করব? এটাকে ভাঙবো। সোডিয়াম কিন্তু অবশ্যই একটা মৌলিক পদার্থ, বিষয়টা খেয়াল রাখবে। এটাকে আমরা ভাঙতে 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 এমন একটা পর্যায়ে যাব যখন এত ক্ষুদ্রতম কণা পাবো সেইটাকে আর ভাঙা যাচ্ছে না। এইরকম ভাঙতে 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 আমরা এমন ক্ষুদ্রতম কণা পাবো যেটাকে আর ভাঙা যাচ্ছে না। আমি হিসাবের সুবিধার্থে সেই ক্ষুদ্রতম কণাকে তবুও তোমাদের দেখার সুবিধার্থে এখানে ধরে নিচ্ছে যে এইরকম একটা অবস্থা পাইলাম, আর দেখলাম যে এই অবস্থাকে আর ভাঙা যাচ্ছে না। এইটাকে আমরা তখন বলবো সোডিয়ামের পরমাণু। এইটাকে আমরা তখন কি বলবো? যে সোডিয়ামের একটি পরমাণু। ওকে, আশা করি তোমরা পরমাণু বিষয়টি ক্লিয়ার। একইভাবে আমাদের আরও যেগুলো মৌলিক পদার্থ আছে, যেমন এখানে দেয়া আছে নাইট্রোজেন, অক্সিজেন। সেগুলোকে যদি আমরা ভাঙার পর এমন একটা পর্যায়ে যাব, সেই পর্যায়টাকে আর ভাঙা যাবে না। সেই পর্যায়টার নাম হচ্ছে পরমাণু বা অ্যাটম, যেটাকে বলা হচ্ছে। ওকে, এটা হচ্ছে কিন্তু পরমাণু। আশা করি ক্লিয়ার। এরপরও লক্ষ্য করো কি বলা হয়েছে, যে অণু সম্বন্ধে কি বলা হয়েছে। লক্ষ্য করো, অণু কি? অণু হচ্ছে একাধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। ব্যাপারটা একটু লক্ষ্য করো, কি বলা হয়েছে, জাস্ট এই কথাটা মনে রাখবা।
পরমাণু হচ্ছে এখানে আমাদের এই মৌলিক পদার্থের একটা ক্ষুদ্রতম কণা, যেটাকে আর ভাঙা যায় না। সো সেই ক্ষুদ্রতম কণাকে আমরা বলি পরমাণু। আর যখনই এইরকম ক্ষুদ্রতম কণা 2টা 4টা 6টা বা একাধিক মানে একের অধিক যুক্ত থাকবে, তখন সেটাকে আমরা বলি অণু। যেমন কি দেখো, বলা হয়েছে যে একাধিক পরমাণু যদি পরস্পরের সাথে যুক্ত থাকে। সো আমরা কি করলাম, এইখানে সাপোজ আমরা অক্সিজেনের এইখানে একটা মৌলিক পদার্থ আছে, অক্সিজেনের কিছু গ্যাস আমরা নিয়েছি। সো এগুলোকে আমরা বিভাজন করতে 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 এমন একটা পর্যায়ে গেলাম যেখানে আমরা গিয়ে কিছু পরমাণু দেখতে পাইলাম, অর্থাৎ যেগুলোকে আর ভাঙ্গা গেল না। সেখান থেকে একটা পরমাণু বের করে নিলাম, সাপোজ এটা হচ্ছে একটা অক্সিজেনের পরমাণু। সো এটা হচ্ছে কিন্তু একটা অক্সিজেনের পরমাণু। এখন এইখান থেকে যদি আমরা এই যে মৌলটা আছে, এই যে পদার্থটা আছে, এখান থেকে আমরা আরো একটা পরমাণু বের করে নিলাম। সো এখান থেকে কি করলাম, আরো একটা পরমাণু বের করে নিলাম। তাহলে আমাদের কি হলো, এই 2টা পরমাণু এখন যখন যুক্ত হবে তখন সেইটাকে আমরা বলবো অণু। সো 2টা পরমাণু যুক্ত হয়ে কিন্তু O2 হবে, মানে অক্সিজেনের, এখানে বোঝাচ্ছে কি অক্সিজেনের 2টা পরমাণু। আর যদি শুধু ও, তাহলে অক্সিজেনের একটি পরমাণু। সো O2 মানে হচ্ছে অক্সিজেনের 2টা পরমাণু। সো যখনই এইরকম O2 থাকবে, অর্থাৎ এখানে বুঝতে পারতেছি 2টা পরমাণু যুক্ত হয়েছে। আমরা জানি একাধিক পরমাণু যুক্ত হলেই সেটা অণু। সো যেহেতু এখানে 2টা পরমাণু, তাহলে এইটাকে আমরা তখন বলবো অণু। এইটাকে তখন আমরা কি বলবো, অণু বলবো। একাধিক পরমাণু যুক্ত হলেই সেটা অণু। এখন দেখো, সাপোজ এই যে সোডিয়াম, সো সোডিয়ামকে ভাঙতে 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 এমন একটা পর্যায়ে গেল। সো দেখা গেল যে এখান থেকে আমরা পরমাণু পাচ্ছি। সো একটা পরমাণু বের করলাম। সো এইটা হচ্ছে সোডিয়ামের একটা পরমাণু। অপরদিকে আমাদের যে ক্লোরিন গ্যাস আছে, Cl বা ক্লোরিন গ্যাস, সো এটা হচ্ছে ক্লোরিন গ্যাসের একটা একটা স্তর। সো এখানে আমরা ভাঙতে 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 এমন একটা পর্যায়ে পেলাম যেখানে কি আর ভাঙা যাচ্ছে না। সো সেইখান থেকে আমরা একটা পরমাণু বের করলাম। সো এটা হচ্ছে আর একটা ক্লোরিন গ্যাসের পরমাণু। সো এটা হচ্ছে সোডিয়াম গ্যাসের একটি পরমাণু, এটা হচ্ছে ক্লোরিন গ্যাসের একটি পরমাণু। এখন লক্ষ্য করো, এই যখন এখানে এটা পরমাণু বলতেছি, এটাকেও পরমাণু বলতেছি, কিন্তু যখন এই দুটা মিলিত হবে, অর্থাৎ সোডিয়ামের পরমাণু এবং ক্লোরিনের পরমাণু যখন মিলিত হবে, তখন কিন্তু সেটা আর পরমাণু থাকবে না, কারণ এখানে তখন 2টা হয়ে গেল। সো 2টা হলেই সেটা কিন্তু অণু। এখন যদি 4টা হয় সেটা অণু। যেমন কি লক্ষ্য করো, আমাদের হাইড্রোজেন। সো হাইড্রোজেনের একটা পরমাণু, হাইড্রোজেনের এইরকম 2টা পরমাণু যুক্ত হলো। এরপরে সালফারের একটি পরমাণু আসলো। এরপরে অক্সিজেনের 4টি পরমাণু যুক্ত হলো। সো এখানে কতগুলো পরমাণু আছে, 2 3 আর 4 7টা। অর্থাৎ এখানে যেহেতু 7টা পরমাণু যুক্ত আছে, সো 7টা পরমাণু যুক্ত থাকলে তাকে অবশ্যই আমরা বলবো অণু। এক কথায় একাধিক পরমাণু যুক্ত থাকলেই সেটা অণু। তো দেখো, এইখানে কিন্তু অণুর যে উদাহরণগুলো সেগুলো অলরেডি দেয়াই আছে, যেমন NaCl। সো এটা কেন অণু, কারণ এখানে সোডিয়ামের একটি পরমাণু আছে প্লাস ক্লোরিনের একটি পরমাণু আছে। সো যখনই 2টা পরমাণু, বুঝতেই পারছো এটা অবশ্যই অণু। এরপরে লক্ষ্য করো HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এখানে হাইড্রোজেন একটি পরমাণু আছে, ক্লোরিন একটি পরমাণু আছে, তাহলে 2টা পরমাণু হলে সেটা অবশ্যই অণু। H2O পানি। সো দেখো, এখানে 2টা হাইড্রোজেন আছে, এমনিতেই শুধু যদি H2 হতো তাও কিন্তু অণু, কারণ এখানে হাইড্রোজেনের 2টা পরমাণু আছে। সো যেহেতু 2টা বা একাধিক থাকলেই সেটা অণু। সো H2 থাকলেও অণু, আবার যদি H2O অর্থাৎ আরো একটি অক্সিজেন পরমাণু যুক্ত হইলো, তাহলে কিন্তু সেটা আরো অবশ্যই অণু। এরপরে N2 মানে নাইট্রোজেন গ্যাস। সো এইখানে দেখো, N2 মানে 2টা, N এর 2টা পরমাণু যুক্ত হয়েছে, তাই না? সো 2টা হলে সেটাকে আমরা বলবো অণু। যদি শুধুমাত্র N থাকতো তাহলে সেটাকে আমরা বলতাম পরমাণু। এরপর লক্ষ্য করো, O2 মানে অক্সিজেনের 2টা পরমাণু যুক্ত হয়েছে। সো যখনই 2টা, অবশ্যই অণু। H2 মানে হাইড্রোজেনের 2টা পরমাণু, তাহলে অবশ্যই অণু। আশা করি বুঝতে পেরেছো। বাট এইখানে আমরা একটা শ্রেণী বিভেদ দেখতে পাচ্ছি। দেখো, এখানে তোমরা যদি শ্রেণী বিভেদটা খেয়াল করো, এই যে 3টা, এই 3টা কিন্তু একটু আলাদা, আবার এই 3টা কিন্তু ভিন্ন। এখানে NaCl, অর্থাৎ এখানে কি আলাদা আলাদা মৌলের পরমাণু কিন্তু যুক্ত হয়েছে। ব্যাপারটা যদি লক্ষ্য করে, এখানে সোডিয়ামের একটি, ক্লোরিনের একটি, অর্থাৎ 2টি ভিন্ন মৌলের বা 2টি ভিন্ন পরমাণু কিন্তু যুক্ত হয়েছে, ভিন্ন মৌলের ভিন্ন পরমাণু। এটা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে কিন্তু হাইড্রোজেন ক্লোরিন মানে 2টা ভিন্ন মৌলের পরমাণু। এরপরে H2 মানে এখানে অক্সিজেন হাইড্রোজেন, অর্থাৎ 2টা ভিন্ন মৌলের পরমাণু। অপরদিকে যদি এইখানে লক্ষ্য করো, এখানে কিন্তু
N2 মানে নাইট্রোজেনেরই, মানে এই নাইট্রোজেনেরই দুইটা পরমাণু, অপরদিকে O2 মানে অক্সিজেনেরই দুইটা পরমাণু, H2 মানে হাইড্রোজেনেরই দুইটা পরমাণু। সো এইখান থেকে আমরা আবার কি করতে পারি, অণুকে দুই ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কিন্তু দেখো ভিন্ন যে পদার্থ আছে, ভিন্ন মৌলের অণু, আর এটা হচ্ছে কিন্তু একই মৌলের অণু। সো এই দুই ভাগে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি, নিচে কিন্তু আছে। সো লক্ষ্য করো যে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত আমরা বলতে পারি মৌলের অণু। মৌলের অণু কোনটা, এই যে যেগুলো তোমরা দেখতেছো H2 মানে একটা মৌলেরই দুইটা পরমাণু যুক্ত হয়েছে, N2 মানে একটা মৌলেরই দুইটা পরমাণু, এরপরে O2 মানে একটা মৌলেরই দুইটা পরমাণু, এরপরে H2 হ্যাঁ যেটা আমরা দেখালাম। সো এগুলো হচ্ছে কিন্তু মৌলের অণু। সো লক্ষ্য করো একটি মৌলেরই একাধিক পরমাণু যুক্ত হলে তাকে মৌলের অণু বলে। অর্থাৎ একটি মৌলেরই যদি একাধিক পরমাণু যুক্ত হয় তাহলে সেটা মৌলের অণু। যেমন এখানে আছে যে হাইড্রোজেনের দুইটি পরমাণু যুক্ত হয়ে H2 হয়, অর্থাৎ কি হয়, হাইড্রোজেনের একটি পরমাণু আবার একটি পরমাণু, এই হাইড্রোজেনেরই দুইটা পরমাণু যুক্ত হয়ে H2 হলো, তাহলে এই H2 কে আমরা বলবো অণু। কিসের অণু, মৌলের অণু। এরপরে আরো কিন্তু আছে যে N2 Cl2 Br2 I2 O2 N2 F2 ইত্যাদি আরো কিন্তু বিভিন্ন আছে। সো এইগুলোর আরেক নাম হলো দ্বিপরমাণুক। কি বলেছে, দ্বিপরমাণুক। সো মনে রাখবা এই যেগুলো আছে N2 Cl2 Br2 I2, অর্থাৎ এগুলো প্রকৃতিতে শুধু যে এই যে N আকারে পাওয়া যাবে, H আকারে পাওয়া যাবে, Cl আকারে পাওয়া যাবে তা কিন্তু না। এগুলো প্রকৃতিতে কিন্তু আমরা দুইভাবেই পাই, মানে এই যে অণু আকারেই পাই, এগুলো কিন্তু মৌল আকারে আমরা পাই না বা পরমাণু আকারে পাই না। এগুলো আমরা প্রকৃতিতে এই যে দুইটা পরমাণু একসাথে যুক্ত থাকা অবস্থাতেই পাই। সো এই জন্য এগুলোর আরেক নাম হচ্ছে দ্বিপরমাণুক। মনে রাখবা এগুলোর আরেক নাম কি, দ্বিপরমাণুক। ওকে, সো এগুলোর আরেক নাম কি, দ্বিপরমাণুক। এরপরে লক্ষ্য করো যৌগের অণু কোনটাকে বলতেছি আমরা। তো যৌগের অণু হচ্ছে, লক্ষ্য করো যৌগের অণু কি, যৌগের অণু হলো একাধিক মৌলের কতিপয় পরমাণু। একাধিক মৌল কি, সো একাধিক মৌল যেমন হাইড্রোজেন একটা মৌল, এরপরে ক্লোরিন একটা মৌল, সোডিয়াম একটা মৌল, ক্লোরিন একটা মৌল, এরপরে হাইড্রোজেন একটা মৌল, সালফার একটা মৌল। ওকে, সো এই যে এইখানে কিন্তু মৌল একাধিক, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরিন, সেখানে মৌল একাধিক তখন যখন এরা যুক্ত হবে। সো এই দুইটা যখন যুক্ত হয়ে HCl গঠন করবে সেইটাকে আমরা বলবো যৌগের অণু। এরপরে NaCl গঠন করবে, এখানে কি হবে, NaCl, এটাকে আমরা বলবো যৌগের অণু। এরপরে H2S, আরো যদি এখানে SO4 যুক্ত হয় তাহলে কিন্তু এটা আবার কি হবে, সালফিউরিক অ্যাসিড, যেটাও কিন্তু একটা যৌগের অণু। কারণ এখানে কি হচ্ছে, একাধিক মৌল কিন্তু পরস্পর যুক্ত হচ্ছে, আর ও ক্ষেত্রে আমরা দেখেছিলাম একই মৌল পরস্পর যুক্ত হচ্ছে। সো এই হচ্ছে কিন্তু অণুর প্রকারভেদ, একটা হচ্ছে মৌলের অণু আর একটা হচ্ছে কিন্তু যৌগের অণু। ওকে, সো আর মৌলের অণুর আরেক নাম কিন্তু আমরা বলতে পারি, কি বলতে পারি, দ্বিপরমাণু। এখন লক্ষ্য করো যে যৌগের অণু কি বলা হয়েছে, যে একাধিক মৌলের কতিপয় পরমাণু যুক্ত হলে, যেমন কি আছে যে হাইড্রোজেন ও ক্লোরিনের একটি করে পরমাণু যুক্ত হয়ে HCl হয়। সো হাইড্রোজেনের একটি পরমাণু যুক্ত হলো, আবার ক্লোরিনের একটি যুক্ত হলো, তাহলে ভিন্ন দুটি মৌলের কিন্তু পরমাণু যুক্ত হলো, তখন যেটা গঠিত হবে সেটা কিন্তু যৌগের অণু। এরপর লক্ষ্য করো যে এখানে HCl একটি অণু, HCl কিন্তু একটা অণু, মানে এটা হচ্ছে একটা যৌগের অণু, কারণ এখানে হাইড্রোজেন ক্লোরিন। যদি শুধু H2 হতো তাহলে সেটা মৌলের অণু। এরপরে দেখো H2SO4, সালফিউরিক অ্যাসিড, এরপরে কি পানি, এরপরে অ্যামোনিয়া, মিথেন ইত্যাদি, এগুলো কিন্তু যৌগের অণু, কারণ এখানে একাধিক মৌলের পরমাণু যুক্ত হয়েছে। জাস্ট এটাই। আরো একটা বিষয় বাকি ছিল, সেটা হচ্ছে অণুতে পরমাণু গণনা। আচ্ছা, সো এখানে দেখো নিচে কয়েকটি অণু দেয়া আছে, যেগুলো হচ্ছে কিন্তু একটি করে অণু। সো এই একটি অণুতে কয়টি পরমাণু আছে সেটা তোমাকে লিখতে হবে। ওকে, সো এটা কিন্তু সহজ। যেমন লক্ষ্য করো N2, সো এখানে কিন্তু নাইট্রোজেনের দুইটি পরমাণু আছে, কয়টি আছে, দুইটি, তাহলে এখানে পরমাণু অণুতে পরমাণুর গণনা কি হবে, দুইটি পরমাণু। এখানে কয়টি হবে, দুইটি, কেননা এখানে অক্সিজেনের দুইটি আছে, সো এখানেও কিন্তু দুইটি হবে। এরপর H2SO4, এখানে পরমাণু সংখ্যা কতটি, দেখো H2 মানে কি হাইড্রোজেন দুটি আছে, এরপরে সালফার একটি আছে, 2 আর 1 3, এরপর অক্সিজেন কিন্তু 4টি আছে, অক্সিজেন কয়টি আছে, 4টি আছে, তাহলে 3 আর 4 7টি, সো এখানে পরমাণু সংখ্যা 7টি। এরপরে NH3 বা অ্যামোনিয়াতে পরমাণু সংখ্যা কত, দেখো নাইট্রোজেন আছে একটি, হাইড্রোজেন আছে 3টি, সো 3টি আর একটি 4টি। এরপরে এটা কি হবে, CH4, সো এখানে কার্বন একটি, হাইড্রোজেন 4টি, সো 1 আর 4 5টি। এরপরে লক্ষ্য করো H2O বা পানি, এখানে হাইড্রোজেন 2টি, অক্সিজেন কিন্তু একটি, তাহলে 3টি। জাস্ট এটাই। সো এটাই হচ্ছে কিন্তু এই অণুতে পরমাণুর গণনা। এরপরে দেখো এখানে কি আছে, যে ইথানোয়িক অ্যাসিড আছে CH3COOH। সো এখানে লক্ষ্য করো
সি আছে একটি, হাইড্রোজেন আছে তিনটি, আবার সি আছে একটি, অক্সিজেন কিন্তু এখানে এক আর একে আমরা দুই একসাথে ধরতে পারি, আবার হাইড্রোজেন একটি। তাহলে এক আর তিন আর একে চার আর একে পাঁচ, ছয় সাত আট, তাহলে এখানে কয়টি হবে? আটটি পরমাণু। ওকে, সো এখানে কয়টি পরমাণু আছে? আটটি পরমাণু আছে। সো এইভাবে তোমরা অণুর পরমাণু গণনা করো। লক্ষ্য করো এইখানে কিন্তু তোমাদের প্রশ্নগুলো দেওয়া আছে, অর্থাৎ এই বিষয়টির শেষে যে কুইজটা, সো এখানে 60টি আছে, আমরা 60টি দেখে নেই কি কি বলা হয়েছে। আমি উত্তর বলবো না, তোমরা কয়টি উত্তর পেরেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর উত্তরগুলোও তোমরা জানাতে পারো, অর্থাৎ একের ক, দুইয়ের খ এইভাবে জানাতে পারো যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, সো যেটা যেটা পাওনি সেটাও জানাবে, যেটা পাচ্ছ সেটাও জানাবে। আর এগুলোর উত্তর পাওয়ার জন্য বা এগুলো কুইজ আরও বিভিন্ন পাওয়ার জন্য বিভিন্ন অধ্যায়ের অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখো, সেখানেও কিন্তু এই ক্লাসগুলো আপলোড হয়, সেখান থেকেও দেখে নিতে পারো। সো প্রশ্ন দেখো দেওয়া আছে, একটি মৌলের ক্ষুদ্রতম অংশ যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সো সেটি কি? এরপর দেখো প্রশ্ন 2 আছে, কোনটি অণুর উদাহরণ? নিচে কিন্তু সবগুলো আছে। 3 আছে যে H2O এর একটি অণুতে মোট কতটি পরমাণু রয়েছে? এগুলো কিন্তু একটু আগে তোমরা শিখেছো। এরপরে আছে যে কোন অণুটি দ্বিপরমাণুক বা ডাইঅ্যাটমিক? সো এরপরে দেখো 5 কি আছে যে H2SO4 এর একটি অণুতে কতটি অক্সিজেন পরমাণু রয়েছে? এই প্রশ্নটা কিন্তু একটু ভিন্ন, তোমরা কিন্তু ভালোভাবে মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ে উত্তরটা করবে। এরপরে কি আছে যে H2 অণুটি গঠিত হয়, সো এখানে 1 2 3 4 আছে, কোনটা ঠিক সেটা জানাবে। আর 7 নম্বর প্রশ্নে আছে নিচের কোন অণুটির পরমাণু সংখ্যা কম? সো পরমাণু সংখ্যা গণনা করে দেখতে হবে কোনটার পরমাণু সংখ্যা কম। ওকে, সো এই হচ্ছে কিন্তু প্রশ্ন। আশা করি তোমরা সবগুলোর উত্তর কমেন্ট করে জানাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।